রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম-এর। আজকে ফার্স্ট যে ঘটনাটা আমি শেয়ার করব, আজকে দুটো ঘটনা আমি নিয়ে আসছি। তো দুটো ঘটনাই আমি রাজবাড়ির ঘটনা বলবো, আমার যে জেলা রাজবাড়ি। জি। তো ফার্স্ট যেই ঘটনাটি আমি এখন শেয়ার করব, ঘটনাটির সময় ছিল 1992 সাল। এই ঘটনাটি তার সঙ্গে ঘটেছিল, উনি সঙ্গত কারণে ওনার নামটি বলতে নিষেধ করেছেন, এই কারণে ওনার নামটি আমি বলছি না, অন্য সব কিছু আমি বলছি। জি। তো ওনার এখনও রাজবাড়ী সদর যেই উপজেলা, রাজবাড়ী সদর যে শহরের একদম মানে প্রাণকেন্দ্রে যে বাজারটা রয়েছে, বাজারে ওনার গ্রোসারি শপ রয়েছে, যেটাকে আমরা মুদিখানার দোকান বলি। ওনার বাড়িটা হচ্ছে রাজবাড়ী জেলা থেকে একটু ভিতরে 1.5 থেকে 2 কিলোমিটার ভিতরে লক্ষ্মীকুল গ্রামে। তো উনি যে কাজটা করতেন সেটা হচ্ছে যে প্রায় রাত 9টার দিকেই দোকান বন্ধ করতেন এবং সব কিছু গুছিয়ে নিতে নিতে এবং বাড়িতে পৌঁছতে ওনার রাত 10টার একটু বেশি বেজে যেত। ওনার দোকানের যত কর্মচারী ছিলেন তাদের সকলের বাড়ি ছিল ওই লক্ষ্মীকুল গ্রামে। যে কাজটা করতো সেটা হচ্ছে যে উনি এবং ওনার কর্মচারী একসাথে বের হতো এবং কয়েকজন কর্মচারী বাড়িতে চলে যেত এবং 1-2 জন কর্মচারী ওনাকে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তারা আবার তাদের বাড়িতে চলে যেত। এটা ছিল একদম দৈনন্দিন ঘটনা। আচ্ছা। ঘটনাটির সময় এই ঘটনাটির সময় ছিল বৈশাখ মাস, যখন কালবৈশাখী ঝড়ের সময়। ওই দিন মানে বিকালের দিকে একজন অদ্ভুত চেহারার একজন লোক আসেন ওনার দোকানে, এসে বলেন যে ভাই, আপনার দোকানে তো বিশেষ করে মুদিখানার দোকানে অনেকেই তাবিজ লেখার সরঞ্জাম নিতে আসেন, তো আমার কাছে একটা জিনিস আছে, আপনি যদি এটা রেখে দেন তো ভালো হয়, তাহলে বিক্রি করে আমাকে টাকাটা দিবেন বা আপনি কিনে রেখে দেন আমার কাছ থেকে। তো আসলে রাসেল ভাই, অনেক সময় যারা তাবিজ লেখেন আর কি, যারা এই প্রফেশনের সাথে জড়িত আছেন বা এই বিষয়ে যারা পারদর্শী, ওনাদের লেখার জন্য বিভিন্ন ধরনের জিনিস, যেমন পাতলা কাগজ, জাফরান কালি, তারপরে আপনার শুকনো চামড়া, এই জিনিসগুলো লাগে আর কি বিভিন্ন ধরনের কাজের জন্য। তো উনি যে খেয়াল করলেন যে লোকটি আসছে উনি শুকনো চামড়া নিয়ে আসছিল। তখন জিজ্ঞেস করলেন যে এটা কিসের চামড়া? তখন উনি বললেন এটা হচ্ছে ছাগলের শুকনো চামড়া। কিন্তু রাসেল ভাই, দোকানদার লোকটি চামড়াটি হাতে নিয়ে উনি দেখলেন চামড়াটি খুবই মসৃণ এবং খুব সুন্দর, মনেই হচ্ছিল না এটা ছাগলের চামড়া হতে পারে। তারপরও যেহেতু অনেক সুন্দর, মানে ওনারও পছন্দ হয়ে গেল। উনি বললেন আচ্ছা ঠিক আছে, তো যেহেতু এই চামড়ার ক্রেতা খুব কম পাওয়া যায়, আপনি রেখে যান, বিক্রি হলে আপনি পরে 1 সপ্তাহ পরে আসবেন, আপনাকে যদি বিক্রি হয় আমি টাকা দিয়ে দেব। তখন উনি এক কথায় রাজি হয়ে গেলেন, উনি আর কোনো আর্গুমেন্টেই গেলেন না। এতে উনি অবাক হলেন, কী ব্যাপার, আমি বলে দিলাম সাথে সাথে রাজি হয়ে গেল। তো যাই হোক রাসেল ভাই, ওই দিন বিকালে প্রচণ্ড ঝড় হয়েছিল রাজবাড়ী শহরে, যেহেতু বৈশাখ মাসের সময় ছিল। আর আমরা জানি কালবৈশাখীর ঝড়টা সাধারণত একটু বিকাল বা সন্ধ্যার দিকে একটু বেশি হয় আর কি। বৈশাখ মাসের ওই ঝড়ের কারণে রাজবাড়ী জেলার বিদ্যুতের খুঁটিগুলো বেশ অনেক জায়গায় ভেঙে পড়ে। তখন আমাদের রাজবাড়ী জেলার যেই এটার লাইনটা ছিল সেটা ফরিদপুরের সাথে সংযুক্ত ছিল। ফরিদপুরের ওই কয়েকটা লাইন ছিঁড়ে পড়ার কারণে রাজবাড়ী জেলার বিদ্যুৎ টোটাল জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা। তো যারা এখন রাতের বেলা ওনারা যথারীতি মানে দৈনন্দিন যেভাবে যান আর কি, ঠিক সেভাবেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, ওটার মধ্য দিয়ে ওনারা কর্মচারী সহ উনি বাড়ির দিকে পা বাড়ান। তো রাসেল ভাই, যেহেতু বৃষ্টি হচ্ছিল, অন্যান্য কর্মচারীদেরকে উনি বললেন তোমাদের কষ্ট করে আর আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে হবে না, তোমরা বৃষ্টির মধ্যে আর আমার বাসা পর্যন্ত আসার দরকার নাই, তোমাদের ফিরে যেতে আবার কষ্ট হবে, তোমরা বাড়ি চলে যাও। আচ্ছা। তখন উনি ওনার কর্মচারীদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে উনি নিজেই মানে ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। ওনার বাড়ির এরিয়াটা ছিল একটু বড় এলাকা নিয়ে, বড় জায়গা নিয়ে, যেহেতু ওনার অবস্থা ভালো ছিল, বাড়ির চারপাশে বড় একটা পুকুর ছিল বাড়ির পাশে। আর রাসেল ভাই, ওনার বাড়িটা যেহেতু লক্ষ্মীকুল গ্রামে ছিল, লক্ষ্মীকুল গ্রামে বেশ পুরাতন, বিশেষ করে রাজবাড়ী জেলা যেই রাজার নামে হয়েছে, রাজা সূর্যকুমারের নামে, তো ওনার একটা অনেক পুরাতন রাজবাড়ি একসময় ওখানে ছিল এবং এখনও বড় বড় কয়েকটা পুকুর আছে। সেই পুকুর নিয়েও অনেক কাহিনী প্রচলিত আছে, অন্য কোনো সময় হয়তো বা সেগুলো আমি শেয়ার করব। তো রাসেল ভাই, ওই পুকুরগুলো পার হয়ে ওনাদের বাড়ি আরও ভেতরে যেতে হয় আর কি। তো উনি যখন যাচ্ছিলেন, ওনার হাতে কিন্তু টর্চ ছিল, ওই সময় যে 5 ব্যাটারির টর্চ যেটা আমরা বলি অনেক সময়, ওই সময় এখনকার মতো তো চার্জার মানে টর্চ ওই সময় ছিল না। তো উনি ওনার বাড়ির দিকে যখন যাচ্ছিলেন, তো যেহেতু বৃষ্টি হয়েছে, তখন উনি ওনার বাসার কাছাকাছি যখন এসেছেন, বাড়ির আগেই ওনার পুকুরটা পড়ে,
তখন উনি খেয়াল করলেন যে পুকুর থেকে মাছ উঠে এসেছে। আমরা কিন্তু রাসেল ভাই যে বৃষ্টির সময় দেখি যে শোল মাছ, টাকি মাছ, কই মাছ এগুলো অনেক সময় পানির স্রোতের সাথে উঠে আসে, ডাঙায় উঠে আসে আর কি। এটা আমি ছোটোবেলায় আমি এগুলো ধরেছি, খুব মজা পেতাম আর কি। তো উনি রাতের বেলা এই দৃশ্যটা উনি দেখেন যে বেশ বড় আকৃতির, ওনার কাছে দেখে মনে হচ্ছিল শোল মাছ। উনি আবার কি করলেন, টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করেন, কিন্তু অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওনার টর্চ লাইটে ব্যাটারিগুলো ছিল, সবগুলো ব্যাটারি চার্জ ছিল, কিন্তু ওনার টর্চ লাইটটা কোনো একটা কারণে জ্বলছিল না, ওই মোমেন্টে জ্বলছিল না। তো উনি চিন্তা করলেন যে কী ব্যাপার, জ্বলছে না কেন, কোনো একটা সমস্যা হতেই পারে। এই চিন্তা করে উনি আর টর্চ লাইটের দিকে মানে মনোযোগ না দিয়ে উনি চিন্তা করলেন যে মাছগুলো যেহেতু আমার সামনে আছে, আমার কাছে তো একটা ব্যাগ আছে, আমি ব্যাগের মধ্যে মাছগুলো একটু উঠিয়ে নিই, ভরে নিয়ে যাই আর কি। তো যেই ভাবা সেই কাজ, উনি বেশ 10-12টা মাছ উনি ওর ভিতরে উঠানোর পরে তো উনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রীকে বলেন যে এই মাছগুলো রান্নাঘরে নিয়ে রেখে দিতে, সম্ভব হলে এখনই সেগুলো কুটে ফেলতে। এখন আসল ভাই উনি ওনার স্ত্রীর কাছে মাছের ব্যাগটি দিয়ে উনি যখন ওনার রুমে প্রবেশ করেন এবং যখন একটু ড্রেস চেঞ্জ করছিলেন, কিছুটা ভিজে গেছিলেন যেহেতু বৃষ্টিতে, হঠাৎ রান্নাঘর থেকে মানে প্রচণ্ড শব্দে ওনার স্ত্রীর এক আর্তনাদ ভেসে আসে ওনার কানে, এবং বাড়ির অন্য সদস্যরা মিলেও দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে যান। দেখেন যে ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে আছে, এবং যেই ব্যাগটা, মাছের ব্যাগটা ছিল, সেই ব্যাগে একটি মাছও নেই। তখন সবাই মিলে তাড়াতাড়ি করে ওনার স্ত্রীকে মানে পানি ছিটা দিয়ে বিভিন্ন প্রক্রিয়া করে ওনার স্ত্রীর জ্ঞান ফেরানো হয়। তো স্ত্রীর জ্ঞান ফেরানোর পরে তখন তাকে জিজ্ঞেস করা হয় আসলে ঘটনাটি কী ঘটেছিল। তখন ওর স্ত্রী বলেন যে উনি মাছের ব্যাগটি নিয়ে যখন রান্নাঘরে এসেছেন এবং একটি একটি করে মাছ বের করবেন এই চিন্তা করে মনে করেন যে কেবল মানে একটা হাত মানে ব্যাগের মধ্যে দিয়েছেন, হঠাৎ করে ওনার মনে হয়েছে কেউ যেন খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা। তখন উনি চিন্তা করেছেন যে হয়তোবা কোনো মাছ হয়তোবা আমাকে মানে কামড় দিয়েছে। এই চিন্তা করে উনি ব্যাগের মুখটা খুলে দেখতে গিয়েছেন আসলে কি হলো। যখনই রাসেল ভাই উনি ব্যাগের মুখটি খুলেছেন, দেখে যে ওখানে একটি মাছও তো নাই, বরং সেখানে রয়েছে বাচ্চাদের মানে আঙ্গুলের মাথা থেকে শুরু করে কোনোই পর্যন্ত এই হাত, কাটা হাত, প্রায় 15-16টা কাটা হাত ওই ব্যাগের মধ্যে রয়েছে, এবং ওই একটা হাতই খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা। তখন উনি ওই দৃশ্য দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান চিৎকার করে, মানে এতটুকুই ওনার মনে আছে, পরে আর কিছু মনে নাই। পরে এসে আর কোনো মাছ তো ছিলই না। তখন সবাই বললেন যে রাতের বেলায় এভাবে মাছ নিয়ে আসতে হয় না, মাছ নিয়ে আসলে এরকম ভয়ঙ্কর কিছু হতে পারে। সবাই মানে এইভাবে ওই যে দোকানদার যেই আঙ্কেল আর কি, ওনাকে একটু ভৎসনা করলেন। আচ্ছা, উনি চিন্তা করলেন হয়তো বা এরকম একটা ঘটনা হয়ে গেছে, প্যারানর্মাল একটা ঘটনা, এই ঘটনা এখানেই শেষ, উনি এটাই মনে করেছিলেন। রাসেল ভাই, এটা ছিল সবে শুরু মাত্র। তো এর ঠিক পরের দিন উনি যখন রাতের বেলা বাড়িতে ফিরছিলেন, বাড়িতে ফেরার পরে ওই দিন আবার সব ওনার কর্মচারীরা ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিল, যেহেতু আগের দিন একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই জন্য ওই দিন একদম বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। কিন্তু বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার পরে উনি যখন বাড়ির বাইরের ওনার টিনের গেট ছিল, টিনের গেটটা খুলে যখনই ভিতরে ঢুকেছেন, দেখে উঠোনে 15-20টা বাচ্চা খেলাধুলা করছে। আচ্ছা। এবং অদ্ভুত ব্যাপার হলো ওই বাচ্চাগুলো সবার মাথা অস্বাভাবিক রকমের বড় এবং চ্যাপ্টা প্রকৃতির। এবং ওই সময় মানে চাঁদের আলো, যেহেতু মানে ঝড়ের সময় চাঁদের আলো ওই সময় ছিল না, একটু বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ চমকার আলোতে উনি যতটুকু দেখলেন সেটা হচ্ছে যে প্রত্যেকের চেহারা খুবই অদ্ভুত প্রকৃতির এবং সবার চোখগুলো অনেক বড় বড়। তো উনি দৃশ্য দেখে কিছুটা একটু ভয় পেলেন এবং চিন্তা করেন যে এই ধরনের বাচ্চা তো আমাদের গ্রামে আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না। তখন উনি জিজ্ঞেস করেন, এই তোমরা কারা? যখনই এভাবে বলেছে, সবাই ওই বাচ্চা 15-20টা বাচ্চা সবাই দৌড় দিয়ে মানে মনে হলো মানে বেড়া টপকিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়া টপকিয়ে চলে গেল ওই পাশে। এবং ঘন অন্ধকার ছিল, ওই পাশে জঙ্গল ছিল, কিন্তু ওরা কোথায় গেল? উনি এইটা দেখে খুব মানে ভয় পেয়ে গেলেন। উনি সাথে সাথে তাড়াতাড়ি টর্চ নিয়ে বের হলেন, ওনার হাতে টর্চ ছিল। তখন টর্চ জ্বালিয়ে জঙ্গলের দিকে খেয়াল করলেন যে ওখানে কিচ্ছু নাই। উনি চিন্তা করেন কী ব্যাপার, এত তাড়াতাড়ি বাচ্চাগুলো কোথায় গেল? তখন উনি চিন্তা করলেন যে আসলে আমাদের বাড়িতে হচ্ছে এটা কি, গতকালকে ঘটনা ঘটলো,
আজকে এটা। তো উনি চিন্তা করেন হয়তো বা কোনো বাচ্চা আসতেও পারে। তো উনি আবার ওনার বাড়িতে ওনার স্ত্রীকে বললেন, বাড়ির অন্য সদস্যদেরকে বললেন যে এখানে বাচ্চা খেলাধুলা করছে, তোমরা দেখেছো কি? সবাই এক বাক্যে বলল, কই না তো, আমরা তো এই ধরনের কোনো কিছুই খেয়াল করি নাই, বা এরকম বাচ্চা খেললে তো আমরা টের পেতাম, ওটা তোমার মনের ভুল বা এই সমস্ত বলে মানে তাকে এই কথা বলে দিল। কিন্তু উনি জানেন আসলে এটা তো তার মনের কখনোই ভুল ছিল না, উনি যেটা দেখেছেন উনি ঠিকই দেখেছেন। রাসেল ভাই, এর ঠিক পরের দিন থেকে আর একটা নতুন উৎপাত শুরু হলো। সেটা হলো রাতের বেলা যখন ওনারা ঘুমিয়ে থাকেন, রাত ঠিক 1টা কি 2টোর দিকে ওনার টিনের চালে মনে হয় কে যেন ধূপধাপ করে এক পাশ থেকে আর এক পাশে চলে যায়। তখন স্বাভাবিকভাবে রাসেল ভাই গ্রামে কিন্তু ওই যে এক ধরনের প্রাণী আছে যেগুলোকে আমরা মানে শুদ্ধ বাংলায় যেটাকে আমরা গন্ধগোকুল বলি, আর আঞ্চলিক ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। কোনো অঞ্চলে খাটাস, কোনো অঞ্চলে নেইল, এই ধরনের শব্দে এই প্রাণী ডেকে থাকে। তো ওনারা চিন্তা করেছেন হয়তো বা এই ধরনের প্রাণীই হবে যে রাতের বেলা এখান দিয়ে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই, কিন্তু ওই ধরনের প্রাণীর যেই আকৃতি অনুযায়ী যেই ধরনের শব্দ হওয়ার কথা তার থেকে আরও 5-6 গুণ বেশি শব্দ হয়, তার মানে ওর থেকে বড় কিছু। তো ওনারা 1-2 দিন এটা মানে মানে অবজারভেশন করার পর ওনারা চিন্তা করেন আমরা একটু যখনই শব্দ হয় বাইরে গিয়ে দেখবো জিনিসটা কি। একদিন রাসেল ভাই মানে 3 দিনের দিন যখন এই মানে 2 দিন অবজারভেশন করার পরে 3য় দিন যখন রাতে যখনই শব্দ শুনেছে, ওনার বাড়ির 3-4 জন সদস্য দৌড়িয়ে দরজা খুলে বাইরে এসে যখন রাসেল ভাই টর্চ জ্বালিয়েছে তখন দেখে যে একটা ছোট্ট বাচ্চা টিনের চালের এই মাথা থেকে ও মাথা দৌড়ে চলে গেল। এই দৃশ্য দেখার পরে সবাই বুঝে ফেললো যে আসলে তাদের বাড়িতে যেই ঘটনাটা ঘটে চলছে এটা এটা স্বাভাবিক কোনো কিছু নয়, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা মানে নিয়মিতভাবে ঘটে চলছে এবং নিশ্চয়ই কোনো কারণ আছে এই ঘটনাটা ঘটার পিছনে। কিন্তু এর কারণটা যে কি কিছুতেই মানে কেউ এটা ফাইন্ড আউট করতে পারছিল না। তো একদিন রাসেল ভাই যেটা হলো সেটা হলো যে ওনার দোকানে একজন হুজুর আসলেন। হুজুর এসে বললেন যে তোমার কাছে শুকনো চামড়া হবে, তাবিজ লেখার জন্য আমার লাগবে। তখন উনি চিন্তা করলেন যাক কয়েকদিন পরে কাস্টমার পাওয়া গেছে, তো ওনাকে বলেন হ্যাঁ আছে, খুব ভালো চামড়া আছে। তখন তাকে উনি ওইটা দেন এবং হুজুর ওটা নিয়ে বেশ খানিকক্ষণ মানে হাতে নাড়াচাড়া করেন, বলেন যে এটা কিসের চামড়া? তখন বলেন কেন, এটা তো খাসির চামড়া, খাসির শুকনা চামড়া। তখন বলে যে এটা খাসির চামড়া, আমি তো এর আগেও অনেক চামড়ায় আমি তাবিজ লিখেছি, কই এরকম এত সুন্দর মসৃণ তো খাসির চামড়া আমি তো কখনো পাইনি। তো যাই হোক তুমি এটা দিয়েছো, এটা খুবই ভালো হয়েছে, তো আমি এটা নিয়ে যাচ্ছি। তো ভালো মানে যেই দামই বলেছেন ওনার হুজুরের খুব পছন্দ হয় জিনিসটা, এই জন্য দাম নিয়ে উনি কোনো কার্পণ্য করেন নাই, দামটা দিয়ে উনি নিয়ে চলে গেছেন। আচ্ছা, কিন্তু রাসেল ভাই পরের দিন সকালবেলা ওই হুজুর হন্তদন্ত হয়ে ওনার দোকানে ফিরে আসেন, বলছেন যে আচ্ছা সত্যি করে বলো তো এই চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন বলে যে কেন, এটা জেনে আপনার কি দরকার? কারণ না বলো, দরকার আছে, কারণ এটা নিয়ে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তখন বলে কি ঘটেছে? তখন বলে যে রাত্রে উনি যখন ওই চামড়ার উপরে মানে তাবিজ লেখা শুরু করেছেন, উনি মানে ফিল করছিলেন যে ওনার আশেপাশে মানে মনে হচ্ছে অনেক কেউ দৌড়াদৌড়ি করছে, ছোট বাচ্চা দৌড়ালে যেরকম শব্দ হয় এরকম কেউ দৌড়াদৌড়ি করছে। তখন উনি চিন্তা করলেন যেহেতু উনি তাবিজ লেখেন, অনেক সময় জিন ভূত তাড়ান, এই জন্য হয়তো বা কোনো দুষ্ট জিন ওনাকে ডিস্টার্ব করছে, উনি এই চিন্তা করেন আর কি। এটা চিন্তা করে এমনি নর্মালি দোয়া পরে উনি ফু দেন। এখন এরপরে রাসেল ভাই মানে ওই হুজুর যখন তাবিজ লেখা চালিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে ওনার ঘাড়ে মানে প্রচণ্ড একটা কামড় উনি অনুভব করেন, যে হঠাৎ করে ওনার ঘাড়ে প্রচণ্ড কামড়, এবং উনি ওই কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তী সময় ওনার যখন ঘুম ভাঙে তখন ওনার ঘাড়ে ওই যখন দাগটা উনি আয়নায় দেখেন এবং পরিবারের অন্য সদস্যরা যখন দেখেন তখন মনে হচ্ছিল ছোট বাচ্চা কামড় দিলে যেরকম দাগ হয়ে যায় ওই রকম ছোট দাঁতের কামড় সেগুলো। এবং এর কারণে উনি পরবর্তীতে হন্তদন্ত হয়ে ফিরে আসেন যে আমার কখনো এরকম ঘটনা ঘটে নাই, আজকে তোমার এই চামড়া লেখার সময় কেন এই ধরনের ঘটনাগুলো, সত্যি করে বলো চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন উনি বলেন যে সব খুলে বলেন যে এরকম একজন লোক আসছিল, উনি সেটা দিয়ে গেছেন, এর বাইরে আমি আর কোনো কিছু বলতে পারবো না, কিন্তু চামড়াটা রাখার পরে আমার ফ্যামিলিতেও এই ধরনের ঘটনা ঘটছিল। আচ্ছা, তখন ওই হুজুর বলেন যে এই চামড়া মোট তুমি এক্ষুনি দোকান থেকে সরিয়ে ফেলো এবং এটি
নদীতে গিয়ে ফেলে দাও। রাসেল ভাই, আমাদের রাজবাড়ী শহর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে পদ্মা নদী রয়েছে। তখন উনি যেটা করেন, উনি ওই হুজুরের কথা শুনে ওই চামড়াটি উনি নদীতে গিয়ে ফেলে দেন। তো ফেলে দেওয়ার পরে রাসেল ভাই, আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ওই চামড়াটি রাখার পরে ওনার দোকানের বেচা কেনা অস্বাভাবিক রকমের কমে গিয়েছিল। আচ্ছা। মানে ওনার দোকানে দেখে কোনো মানে রেগুলার যারা কাস্টমার তারাও অন্য দোকান থেকে মাল কিনছে, কিন্তু ওনার দোকানে কেন জানে আসছে না। আচ্ছা। তো উনি খুব অবাক হচ্ছিলেন, কি ব্যাপার, মানে আমার দোকানে কেউ আসছে না কেন। তো এটা উনি একটু সন্দেহের মধ্যে ছিলেন যে কেন আমার দোকানে লোক হচ্ছে না কেন। তো যাই হোক, রাসেল ভাই উনি যখন চামড়াটি ফেলে দিলেন, এরপর থেকে ওনার বাড়িতে এই যে এই চালের উপর যে শব্দ বা এই ধরনের কোনো প্যারানর্মাল বিষয়গুলো বন্ধ হয়ে যায়। তো উনি চিন্তা করেন, যাক, ঝামেলা গেছে, আপদ বিদায় হয়েছে। তো রাসেল ভাই এই ঘটনার সপ্তাহখানেক পর উনি যখন রাতের বেলা ওনার বাড়িতে আবার ফিরছিলেন, হঠাৎ ওনার গেটের কাছে উনি দেখেন যে চাদরে মাথা ঢাকা এবং সারা শরীর মোড়ানো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন উনি বলেন, কে? যখনই কে বলে তখন ওই লোকটি দৌড়ে চলে যায় জঙ্গলের দিকে। কিন্তু জঙ্গলের ভাই ওখানে ঘন জঙ্গল, মানে ঝোপঝাড় আর কি, ওখান দিয়ে বেরোনোর কোনো পথ নাই, কিন্তু ওই ভিতরে চলে যায়। তখন উনি এটা দেখে চিন্তা করেন যে এটা কে আসলো। এটা দেখে উনিও ভয় পান যে আবার নতুন করে কোনো সমস্যা শুরু হলো কিনা এরকম। রাসেল ভাই সরি। তো এরপরে উনি চিন্তা করেন যে না, আমার দোকানের কর্মচারীদেরকে এরপর থেকে বলবো আমাকে একদম যেন বাসার ভিতরে নিয়ে ঢুকিয়ে দিয়ে আসে। কিন্তু রাসেল ভাই মানে এরপরে ওনার কর্মচারী ওনার বাসার ভিতরেই ঢুকিয়ে নিয়ে মানে দিয়ে আসতো, মানে গেটটা পার করে দিয়ে আসতো। এখন রাসেল ভাই এর পরে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে গেট পার করে ভিতরে ঢুকেছে, হঠাৎ করে দেখে ওনার দরজার সামনে কে যেন বসে রয়েছে। আচ্ছা। ওই যে চাদর পরা। তো যখনই বলে কে, তখনই সে লাফ দিয়ে ওই যে ঠিক যেমন ওই বাচ্চারা যেমন টিনের গেটটা টপকিয়ে খুব মুহূর্তের মধ্যে চলে গিয়েছিল, ঠিক উনি এরকম লাফ দিয়ে চলে যান। এটা দেখে উনি বুঝতে পারেন যে এটাও স্বাভাবিক কিছু না, এটাও অস্বাভাবিক কিছু। তো এরকম রাসেল ভাই প্রায়শই ওনার সাথে ঘটতে থাকে এবং বাড়ির সদস্যরাও টের পান যে রাতের বেলা ওনাদের বাসার চারপাশ দিয়ে কেউ যেন ঘোরাঘুরি করছে। রাসেল ভাই একদিন উনি চিন্তা করেন যে যেভাবেই হোক এটাকে ধরতে হবে। মানে উনি একটু সাহস করেন যে এভাবে আর চলতে পারে না, এটা নিশ্চয়ই কোনো মানুষ নতুন করে আমার সাথে দুষ্টামি শুরু করেছে, এরকম উনি চিন্তা করেন। রাসেল ভাই এরপরে একদিন উনি আসছেন, তো সেদিন আর বাড়ির সামনে না, ওই দিন আবার কোনো কারণে উনি দাওয়াত খেয়ে এক জায়গা থেকে ফিরছিলেন। ওই সময় বেশ রাত হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে। তখন পথিমধ্যে দেখে এরকম চাদর পরা একজন লোক দাঁড়িয়ে আছে। তখন বলে, এই কে? তখন ওই চাদর পরা লোকটি তখন আর পালায় না, তখন আস্তে আস্তে সামনে এগিয়ে আসে। সামনে এগিয়ে এসে বলে, সামনে এগিয়ে এসে ওনার চাদরটা ওনার মাথা থেকে সরিয়ে ফেলার পর দেখে যে ওটা সেই লোক যে ওই চামড়াটি দিয়ে গিয়েছিল তার দোকানে। তখন সে বলে যে আমার চামড়া ফেরত দে। তখন বলে যে আমি চামড়া ফেলে দিয়েছি। তুই কেন ফেললি? আমার চামড়া ফেরত দিতে হবে। তখন বলে যে এটা কোনোভাবেই সম্ভব না, আমি নদীতে ফেলে দিয়েছি, বলে তোর অনেক ক্ষতি হবে। এটা বলেই রাসেল ভাই সে অদৃশ্য হয়ে যায়। তো ওই দিন রাত্রে রাসেল ভাই, যে ওনার তো 3টা ছেলে সন্তান এবং 2টা কন্যা সন্তান ছিল, তো ওনার একটা সন্তান ঘুমের ভিতরেই মারা যায়। আচ্ছা। মানে কোনো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিছু ছিল না, ঘুমের ভিতরেই মারা যায়। এরপর থেকে রাসেল ভাই উনি আর কখনোই মানে সামনাসামনি কোনো ওই বাচ্চা বা ওই চাদর পরিহিত কোনো লোককে না দেখলেও উনি এখনও ঘুমের মধ্যে ওই চাদর পরিহিত লোককে স্বপ্ন দেখেন অস্পষ্টভাবে, এবং অনেক বাচ্চাদেরকে উনি দেখেন, ওই যে অদ্ভুত চেহারার বাচ্চাদেরকে উনি ঘুমের মধ্যে স্বপ্ন এখনও দেখেন। আচ্ছা। তো এখনও ওনার সাথে ঘটনাটা চলছে। তো যেহেতু ওনার সাথে এখনও ঘটনা চলছে, এই জন্য উনি নামটা বলতে আমাকে নিষেধ করেছিলেন যেন আমি নামটা না বলি। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। অনেক অসাধারণ একটা ঘটনা, এবং না দিয়ে পারছি না, তিনি চমৎকার স্টোরি নিয়ে এসছেন। এবং সেকেন্ড যে স্টোরিটা, সেই স্টোরিটাও আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের কাছ থেকে আফনান ভাইয়ের সেকেন্ড স্টোরি। আফনান ভাই। থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আসলে আবারও রাসেল ভাই বলছি যে আসলে আমার কিছুই কোনো ক্রেডিট নাই, সকল ক্রেডিট যারা সংগ্রহ করে দেন তাদেরকে। আমি হয়তো বা খুব কমই পরিশ্রম করি, ওরা আসলে পর্দার অন্তরালেই থেকে যায়, এই জন্য সকল ধন্যবাদটুকু ওদেরই প্রাপ্য। এবং আপনি আমাকে সুযোগ দেন আসার জন্য, এই জন্য আপনাকেও স্পেশালি থ্যাঙ্কস। রাসেল ভাই এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এটা আমাদের রাজবাড়ী জেলার কালুখালী অঞ্চলের ঘটনা। এটা
তো ঘটনাটি রাসেল ভাই, মূল ঘটনায় যাওয়ার আগে আমি কয়েকটা বিষয় বলবো। সেটা হচ্ছে যে কালুখালী যে অঞ্চলটা, এটা একটা সময় খুবই ব্যাকওয়ার্ড একটা এলাকা ছিল। বর্তমানে কালুখালী রাজবাড়ির উপজেলা একটি, কিন্তু এটা রাজবাড়ির মানে হওয়া সর্বশেষ উপজেলা কালুখালী, এবং সবচেয়ে ছোট একটি উপজেলা। কালুখালীতে অসংখ্য মানে ঝোপঝাড় জঙ্গল আছে এবং অনেক ভয়ঙ্কর ঘটনা ওই এলাকাগুলোতে ঘটে। আমি এর আগেও বেশ কয়েকটা জায়গায় নিজে দেখে এসেছি এবং আমি কয়েকটা ঘটনা শেয়ারও করেছি। স্পেশালি রাসেল ভাই, কালুখালীর ওই রুটটাতে যারা স্পেশালি ওই যে ইসে যান কুষ্টিয়া বা দর্শনের ওদিকে যারা গাড়ি চালান রাতের বেলা, বা মানে ট্রাক, স্পেশালি ট্রাক চালক যারা, তো ওনারা প্রায়শই কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে ঘটনার সম্মুখীন হন। যেমন ট্রাক নিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে বিশাল একটা মাথা রাস্তার মাঝখানে, মানে চুল ছড়ানো, মাথার মাঝখানে সিঁদুর, এরকম মানে অনেক ভয়ঙ্কর ঘটনা প্রতিনিয়ত ঘটে। এটা তার মানে সচরাচর হয়েই থাকে এবং সচরাচর সবাই হয়েই মোটামুটি থাকে। দেখেই থাকে। এখন যদি কোনো মানে যারা পরিবহন চালান, যদি কেউ শুনে থাকেন, ওই রুটে চালিয়েছেন, অভিজ্ঞতা আছে, তারা আমার সাথে একমত হবেন যে হ্যাঁ, তারা ওই বিষয়গুলো তাহলে তো আমি চাইবো যারা পরিবহন যারা চালান তাদেরকে আমি মানে চাইবই যে সেটা হচ্ছে বাস, ট্রাক, মাইক্রোবাস বা যেটাই হোক না কেন, বা অ্যাম্বুলেন্স যেটাই হোক না কেন, আপনারা কাইন্ডলি এই রোডের সাথে যদি পরিচিত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই রেসপন্স করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের লিখে পাঠাবেন আপনার জীবনের ঘটনা। আমরা সেটা ইনশাল্লাহ পড়ে শোনাবো, বা আপনি সরাসরি অডিও ক্লিপ করেও পাঠাতে পারেন। তো আমরা চলে যাই আবার আপনার ভাইয়ের কাছে। রাসেল ভাই, এই ঘটনাটির এলাকাটা কালুখালী, বাট গ্রামের নামটা হলো হরিণধারা। আচ্ছা। তো হরিণধারা গ্রামে মানে ওখানে একজন আমরা যেটাকে বলি গাছি, যেমন ওই আপনার শীতকালে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন, রস সংগ্রহ করে সেটা সেই রসটা আবার জাল দিয়ে সেটা গুড় বানান, সেগুলো আবার বাজারে বিক্রি করেন। আবার এই সিজনটা শেষ হয়ে গেলে তারা আবার কৃষিকাজ করেন। মানে দেখা যাচ্ছে ওই নির্দিষ্ট একটা সময় তারা এই গাছ থেকে রস সংগ্রহ করেন। আমরা তাদেরকে স্থানীয় ভাষায় আর কি গাছি বলি আর কি। তো সবুর মিয়া নামক একজন গাছির ঘটনা আমি এখন শেয়ার করব। ঘটনাটি আসলে অনেক আগের, 60-এর দশকের ঘটনা। এক্সাক্ট সনটা বলতে পারবো না, তবে আমি যতটুকু শুনেছি মানে এই 63, 65, 66 এরকম সালের, এই জন্য আমি বললাম যে 60-এর দশকের ঘটনা এটি। তো অনেক আগের ঘটনা এটা। তো ঘটনাটি ওনার সঙ্গে ঘটেছিল। উনি যেহেতু গাছি ছিলেন, যেই কাজটা করতেন, ওনার নিজস্ব ওরকম কোনো সহায় সম্পত্তি ছিল না, খুব দরিদ্র মানুষ ছিলেন উনি। তো যাদের খেজুর গাছগুলো রয়েছে, তো এই খেজুর গাছগুলো থেকে রস সংগ্রহ করার দায়িত্বটা ওনার উপরে পড়তো, এবং রস সংগ্রহ করার পরে অর্ধেকটা উনি ওনার জন্য রেখে দিতেন এবং বাকি অর্ধেকটা মালিককে দিয়ে দিতেন। আচ্ছা। এবং ওনার জন্য যতটুকু হয় সেগুলো এক জায়গা করে অনেক রসই হতো, সেগুলো জাল দিয়ে গুড় তৈরি করে আবার বাজারে বিক্রি করতেন। এটা ছিল তার পেশা। আচ্ছা, এইভাবেই তিনি তার এইভাবে উনি জীবন চালাতেন। যখন এই সিজনটা শেষ হয়ে যেত তখন উনি বিভিন্ন জায়গায়, আমরা স্থানীয় ভাষায় কামলা বলি আর কি, ডে লেবার আর কি, ডে লেবার হিসাবে বিভিন্ন জায়গায় উনি কৃষিকাজ করতেন। এইটাই ছিল তার মানে পেশা। এখন রাসেল ভাই, উনি মানে রেগুলার যে কাজটা করতেন সেগুলো করছিলেন। হঠাৎ করে ওই হরিণধারা গ্রামের কাছে একটি শ্মশান রয়েছে। ওই শ্মশানের কাছে, মানে শ্মশানের এলাকার মধ্যে না, কিন্তু পাশে একজন মালিকের অনেকগুলো খেজুর গাছ রয়েছে, তো প্রায় 15-20টা খেজুর গাছ। আচ্ছা। তো ওনাকে বলেন যে খেজুর গাছগুলো মানে করে প্রসেসিং করে এখান থেকে রস সংগ্রহ করতে। তো উনিও সেটা রাজি হয়ে যান, কারণ সেটা তার আয়ত্তের মধ্যেই ছিল এবং সাধ্যের মধ্যেই ছিল, সেটা খুব বেশি দূরেও ছিল না। আর 15-20টা খেজুর গাছের মানে দায়িত্ব পাওয়া অনেক বিষয়, তার জন্য অনেক বড় কিছু। তো উনি রাসেল ভাই সেই গাছগুলো প্রসেসিং করে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সেটা মানে রস নেওয়ার উপযোগী করতে হয়। তো উনি সেগুলো করে মানে হাঁড়িগুলো লাগিয়ে রাখেন। রাসেল ভাই 1-2 দিন খুব ভালো যাচ্ছিল, খুব ভালো রস হয় ওখান থেকে, খুব মিষ্টি রস। কিন্তু 4-5 দিন যাওয়ার পর উনি একদিন গেছেন রস সংগ্রহ করতে ভোরবেলা, দেখে একটা হাঁড়িতেও রস নাই। তো তখন উনি সন্দেহ করেছেন গ্রামে এরকম দুষ্টু ছেলেপেলে থাকে যারা এরকম রাতের বেলা হাঁড়ি থেকে রস চুরি করে খায়, হয়তো বা এরকম কিছু হতে পারে, এটা নিশ্চয়ই চোরের কাজ। তো উনি দেখেন যে প্রায় প্রতিদিনই ওই ঠিক শ্মশানের ধারের ওই 15-20টা খেজুর গাছের রস নাই। আচ্ছা। তখন উনি আবার পরীক্ষা করে দেখেন যে আসলে কি রস পড়েছে রাতের বেলা। দেখুন উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন হ্যাঁ, রস রাতের বেলা পড়েছে, সেই প্রমাণও আছে, কিন্তু হাঁড়ির মধ্যে কোনো রস নাই। এটা উনি যখন
এরকম দেখছিলেন প্রতিনিয়ত রস চুরি হয়ে যাচ্ছে, তখন উনি এদিকে কিন্তু রাসেল ভাই ওই গাছের যিনি মালিক উনি তো এই কথা শুনবেন না, উনি কিন্তু প্রতিদিন ওই হিসাব অর্ধেক চাইবেন। রস বুঝে নেবেন তার কাছ থেকে। স্বাভাবিক। এখন উনি কিন্তু মালিক কোনোভাবে মানতেছে না। মালিক শেষে বলল যে ঠিক আছে তাহলে তুমি পাহারা লাগাও, দায়িত্ব তোমার, তোমাকে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব তোমার। তখন উনি রাসেল ভাই চিন্তা করলেন যে পাহারা আর কাকে লাগাবেন, তাকে আবার অতিরিক্ত টাকা দিতে হবে। উনি নিজে চিন্তা করলেন আমি নিজেই পাহারা দিব, নিজেই পাহারা দেওয়ার মানে চিন্তা করলেন রাসেল ভাই। উনি রাতের বেলা হাতে একটা বড় লাঠি নিয়ে, উনি হাতে একটা হারিকেন এবং বড় একটা লাঠি নিয়ে উনি পাহারা দেওয়া শুরু করলেন। এখন প্রথম দিন পাহারা দিয়েছে ভালো, কিন্তু ভোরে দেখে ঠিক একই অবস্থা রাসেল ভাই, আচ্ছা। হাঁড়িতে রস নেই। তখন উনি চিন্তা করলেন যে নিশ্চয়ই সে যখন এই মাথা থেকে ওই মাথা গিয়েছে হাঁটতে হাঁটতে, তখনই মানে কেউ রস খেয়ে নিয়েছে বা রস পেরে নিয়ে চলে গেছে, অন্য হাঁড়িতে ঢেলে নিয়ে চলে গেছে। উনি এটা মনে করেছেন যে না, আরও ভালো করে পাহারা দিতে হবে। আচ্ছা। পরের দিন রাসেল ভাই পাহারা দিলে একই অবস্থা, উনি পাহারা দেওয়ার পরেও রস নাই হাঁড়িতে। আচ্ছা। তৃতীয় দিন রাসেল ভাই যখন পাহারা দিচ্ছিলেন, তখন হঠাৎ ওই দিন আবার চাঁদের আলো ছিল, তখন ওনার মনে হলো যে গাছ বেয়ে একটা কালো ছায়া উঠে যাচ্ছে উপরের দিকে। আচ্ছা। তখন উনি চিন্তা করলেন যে হ্যাঁ, এইবার আজকে চোর পেয়েছি, আজকে এটাকে ধরতে হবে। তখন উনি দৌড়ে ওই গাছের নিচে চলে গেলেন। গাছের নিচে চলে দেখেন যে ঠিক উনি যেটা আবসা একটা ছায়া হাড়ির থেকে রস খাচ্ছে। আচ্ছা। এবং উনি নিচ থেকে বললেন যে এই বেটা চোর, নিচে নেমে আয়, মানে যেভাবে আর কি বলার দরকার আর কি, তখন উনি তাকে বলছিলেন। কিন্তু স্যার উনি খেয়াল করলেন যে এই কথাটা বলার পরে ওই আবছা ছায়াটা এক লাফ দিয়ে প্রায় 15-20 হাত দূরের আর একটা গাছের মাথায় চলে গেল। আচ্ছা। তখন উনি আবার কিন্তু এটা দেখে ভয় পান নাই, কি এই কারণে ভয় পান নাই, উনি জানতেন যে গ্রাম অঞ্চলে অনেকে ব্ল্যাক ম্যাজিক করে খুব দ্রুত গাছে উঠতে পারে, গাছ থেকে নামতে পারে, এক গাছ থেকে আরেক গাছে যেতে পারে। উনি মনে করেছেন কোনো দুষ্টু প্রকৃতির লোক ব্ল্যাক ম্যাজিক জানে, এই কারণে এই খুব সহজেই এই রস চুরি করে চলে যেতে পারছে এবং এক গাছ থেকে আরেক গাছে লাভ। উনি কোনো মানুষই মনে করেছেন। তো উনি যখনই যেই গাছের কাছে যান দেখে যে সেই জিনিসটা লাভ দিয়ে আর একটা গাছে চলে যায়। তো এইভাবে রাসেল ভাই প্রায় 7-8টা গাছ উনি এরকম তাকে যখন তাড়া করলেন ওই জিনিসটাকে, তখন এক সময় দেখা গেল ওই জিনিসটা আর পালাচ্ছে না, সে আস্তে আস্তে নেমে আসছে। নেমে আসার পর রাসেল ভাই এমনিতে তার মেজাজটা খুব গরম ছিল যে এরকম রস চুরি করে খেয়ে যায়। উনি কোনো ধরনের কোনো মানে চিন্তা ভাবনা ছাড়াই ওনার হাতের লাঠি দিয়ে মানে খুব জোরে একটা বাড়ি মারেন। আচ্ছা। ওই জিনিসটাকে বাড়ি মারার পরপরই যখন ওই জিনিসটা পড়ে যায়, তখন পড়ার পরে উনি ওই জিনিসটার চেহারাটা দেখতে পান রাসেল ভাই। চেহারাটা যেটা দেখেন সেটা হলো এই ওটার বডিটা শিম্পাঞ্জির বডির মতো, এবং মাথাটা মানে মুখটা চোখা, মানে লম্বা হয়ে গেছে মুখটা। আচ্ছা। মানে অদ্ভুত চেহারার একজন লোক আর কি। তো আর একটা বিষয় হলো রাসেল ভাই, যখন লাঠি দিয়ে বাড়ি দিয়েছে তখন ওই জিনিসটা ওই জন্তুর মতো, ওই জিনিসটা ঠিক মানে অর্ধেক মানুষ অর্ধেক জন্তুর মতো জিনিসটা মানে চি চি শব্দ করে, মানে চি 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 শব্দ করে মানে দ্রুত মাঠের ভিতরে চলে গেল। এরপরে আর উনি আর কিছু দেখেন নাই। তো রাসেল ভাই চিন্তা করলেন যে এইটাই হলো চোর, কিন্তু এরকম চেহারা কেন? তখন রাসেল ভাই উনি চিন্তা করলেন এটা হয়তো বা দুষ্টু জিন টিন হবে, এরকম কিছু চিন্তা করেছেন আর কি। তো যাই উনি আর কিছু চিন্তা করে মনে করছেন গেছে আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। তো ওই দিন রাসেল ভাই মোটামুটি কয়েকটা গাছের রস উনি পেয়েছিলেন পরবর্তীতে। তো উনিও খুশি, যাক অন্তত ধরা গেছে। উনি মালিককে বললেন এই ব্যাপার। রাসেল ভাই ওনার আবার মানে মেয়ের যে একটা নাতি ছিল, মানে মেয়ের ঘরে ছেলে ছিল, তার আকিকার একটা অনুষ্ঠান ছিল। তো ওই সবুর মিয়া ওই আকিকার অনুষ্ঠানটা পাশের গ্রামে ওনার মেয়েকে বিয়ে দিয়েছিলেন। তো ওনার ওই আকিকার অনুষ্ঠানে অ্যাটেন্ড করার কথা ছিল পরের দিন। তো উনি আকিকার অনুষ্ঠানে যখন অ্যাটেন্ড করলেন, অ্যাটেন্ড করার পরে যখন ওনার নাতিটা ওনার বলেছে আমার নাতিটা কোথায়, সামনে নিয়ে এসো, যখন ওনার নাতিকে সামনে নিয়ে আসা হয়েছে রাসেল ভাই, তখন নাতিটা প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে ওনার নানাকে দেখে। আচ্ছা। এবং মাটিতে ছটফট শুরু করে দিছে, কোনো কথা না কারণে ছটফট শুরু করেছে। এবং সবার চোখের সামনে রাসেল ভাই মানে ওই ছোট বাচ্চার শরীরটা মনে হচ্ছে যে মোটা হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে, এবং ওর মুখটা আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে, মানে ঠিক যেমন উনি রাতের বেলা যে প্রাণীটা দেখেছিলেন ঠিক অমনটা হয়ে যাচ্ছে। এই দৃশ্যটা দেখার পরে সবাই ভয় পেয়ে দৌড়ে চলে যায়। সবাই বলে যে ওকে জিনে ধরেছে, কেউ বলে যে এটা রাক্ষস হয়ে গেছে, এরকম মানে গ্রামের অনেক কুসংস্কার, সবাই এরকম
খুব ভয় পেয়ে ছোটাছুটি শুরু করে দেয় এবং কিছুক্ষণের মধ্যে রাসেল ভাই বাচ্চাটা মারা যায় ছটফট করতে করতে, এবং মারা যাওয়ার আবার কিছুক্ষণ পরে আস্তে আস্তে সে আবার আগের স্বাভাবিক চেহারায় ফিরে আসে। তো বাড়িতে শোকের মানে আনন্দের উৎসবটা একদম শোকে পরিণত হয়। কিন্তু সবাই বিভিন্নভাবে অনেক কুসংস্কারমূলক কথা বললেও আসলে রাসেল ভাই সবুর মিয়া বুঝতে পেরেছিলেন আসলে ঘটনাটা কি হচ্ছে, যে উনি রাতের বেলা ওই প্রাণীটাকে আঘাত করেছিলেন, এই কারণে হয়তো এই ঘটনাগুলো ঘটছে। তখন উনি কাউকে কিছু বলেন নাই, উনি বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার পর রাসেল ভাই এরপরে সবুর মিয়ার সাথে ঘটনাটা ঘটা শুরু হয়। সেটা হলো যখনই রাত হয়ে যেত, সবুর মিয়ার সামনে যেই আসতো, সবুর মিয়া তাকে দেখতো যে ওই শিম্পাঞ্জির দেহের মতো, ওই ব্যক্তির মুখটাও ওরকম লম্বা, এরকম দেখতো উনি। এরকম দেখে চিৎকার চেঁচামেচি করতো যে এই তুই আমার সামনে থেকে সরে যা এরকম, এবং খুব ভয় পেত। একটা মানুষের সামনে যখন উনি এরকম আচরণ করতো তখন সবাই নিজে খুব বিব্রত হতো এবং বিরক্ত হতো। তো একসময় সবাই সবুর মিয়াকে পাগল বলে আখ্যায়িত করলো যে একদম পাগল হয়ে গেছে, বদ্ধ উন্মাদ, দিনের বেলা ভালো থাকে, রাতের বেলা পাগল, এই জন্য রাতের বেলা তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হতো। আচ্ছা, কিন্তু আসলে উনি সুস্থ মানুষ ছিলেন রাসেল ভাই। আমরা হ্যালুসিনেশন বলি, যেটাই বলি মানে মানে সায়েন্টিফিক ব্যাখ্যায়, অ্যাকচুয়ালি আসলে এটা ছিল একটা প্যারানর্মাল ঘটনা। এরপর রাসেল ভাই যেটা হলো, রাতের বেলা মানে হুট করে ওনার ছোট ছোট বাচ্চা ছিল, ওনার বাচ্চা মেয়ের যেই ঘরে ঘুমায় থাকতো আর কি, ছেলেমেয়েরা, সেই ঘরে একটা খট করে শব্দ হয়। তখন ওনার ওয়াইফ পাশের ঘর থেকে উঠে যখন ওখানে যান, তখন বলেন যে কি ব্যাপার, আমাদের মেয়ে ছোট জন কোথায় গেল? দরজা তো বন্ধ, ওয়াশরুমও তো বাইরে, যদি বাইরেও যায় তা তো ওয়াশরুম, আর ছোট মানুষ বাইরে গিয়ে তো ডাক দিয়ে যাবে, একা এক তো যাওয়ার সাহসই নেই, তারপর দরজা বন্ধ সাথে সে কোথায় গেল? তখন রাসেল ভাই, এখন সবুর মিয়া তো শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, তখন তার শিকলটা খুলে দেখা, বলে যে তাড়াতাড়ি তুমি খোঁজো এখন তোমার মেয়েকে। তখন রাসেল ভাই ওনারা হাজব্যান্ড ওয়াইফ মিলে এবং গ্রামের অন্য লোকদেরকে ডাকে এবং ডেকে খোঁজা শুরু করে যে কোথায় আছে। রাসেল ভাই শেষ পর্যন্ত ওনার মেয়ের দেহটা ওই যে শ্মশানের পাশে যে খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছের উপর রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়, মানে ওনার মেয়েকে মানে মেরে ফেলেছে আর কি। তো রাসেল ভাই এই যখন উনিও এরকম উন্মাদ অবস্থা, এই ঘটনার সলিউশনটা যেভাবে আমি সেখানে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের ওই কালুখালী বা আমাদের রাজবাড়ি অঞ্চলে বেশ ওই সময়টাতে এবং এখনও একটা মানে পীরের একটা মানে অনেক ভক্ত আছেন, মানে হক্কানি পীরের ভক্ত আছেন আর কি। তো ওই সময় আরও অনেক বেশি ছিল আর কি। তখন ওই বুজুর্গ ব্যক্তি যখন ওই এলাকায় আসেন, আসার পরে ওই সবুর মিয়াকে শিকল দিয়ে বেঁধে তার সামনে নিয়ে যাওয়া হয়। তখন সবুর মিয়াকে দেখেই উনি বলেন যে বাবা, রাতের বেলা এরকম কোনো জিনিস দেখলে হঠাৎ করে আঘাত করতে হয় না। এবং রাসেল ভাই এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যে আমাদের হাদিসেও কিন্তু আছে যে রাতের বেলা যদি আমাদের সামনে বা দিনের বেলাতেও যদি আমাদের অস্বাভাবিক যদি কোনো প্রাণী আমাদের সামনে আসে, প্রথমে আগে বলতে হবে যে তুমি যদি জিন হয়ে থাকো তাহলে তুমি চলে যাও। এরকম 3 বার বলার পরে যদি সেটা না যায়, বুঝতে হবে যে সেটা প্রাণী। সে যদি ক্ষতিকারক হয় তাহলে তাকে আঘাত করা যাবে, এবং সে যদি 3 বার বলার পরে যদি সে চলে যায় তাহলে তাকে আর কোনো আঘাত করা যাবে না। আসলে ভাই সবুর মিয়া কিন্তু এই ধরনের কোনো কথা না বলে উনি কিন্তু তাকে গালিগালাজ করে, এবং একটা সময় তাকে সে যখন গাছ থেকে নেমে আসার পরে সে কিন্তু আঘাত করেছিল, এবং আঘাতের প্রতিশোধ হিসাবেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছিল। তো এই জন্য রাসেল ভাই রাতের বেলা চলার সময় কিন্তু আমরা এই ধরনের ঘটনার সম্মুখীন হতেই পারি, কিন্তু খুব সতর্কতার সাথে আমাদেরকে বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে। রাসেল ভাই তারপরে ওই বুজুর্গ ব্যক্তির দোয়ার বরকতে সবুর মিয়া সুস্থ হয়েছিলেন, উনি অনেক দিন বেঁচে ছিলেন, ওনার নাতিপুতিরা এখনো জীবিত আছেন। তো এইটাই ছিল রাসেল ভাই ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আফনান ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং চাঁদপুর থেকে আমি শামীম, আমার গ্রামের নাম তালসার। আজ যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের পাশে সাবদারপুর নামক একটি গ্রামে। তো গ্রামটিতে বেশিরভাগ মানুষই কৃষিজীবী। তো নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি, তার সাথে মাত্র কয়েক মাস আগে এই ঘটনাটি ঘটে গেছে। তো লোকটি ওই গ্রামের স্বনামধন্য চাষি, তার আবাদি অনাবাদি অনেক জমি আছে। তো এই সাবদারপুর রেল স্টেশনের পাশে তার কিছু অনাবাদি জমি ছিল। তো তার ইচ্ছে জাগলো যে সেখানে সে পেয়ারা বাগান করবে। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে সে ওই জায়গায় উন্নত জাতের চারা রোপণ করলো। তারপর তার কাটার বেড়া দেওয়া হলো, একটি ছোট্ট মাচা তৈরি করে ছাউনি দেওয়া হলো ওখান থেকে পাহারা দেওয়ার জন্য। তো এরকম ভাবে সব ঠিকঠাক করে অপেক্ষা করা হলো পেয়ারা ধরার। তো 4-5 মাস কেটে গেছে, ছোট ছোট ফুল ফল আস্তে আস্তে পেয়ারা ধরা শুরু হলো।
তো যারা মোটামুটি পেয়ারা জানেন এই চাষ সম্পর্কে, পেয়ারাটি পলিথিন দিয়ে মুড়ে দিতে হয়, তা না হলে পোকা লেগে যায়। তো সমস্যা শুরু হলো তখন থেকেই, যখন সেই চাষি ওই পেয়ারাগুলিকে পলিথিন এসে তারা ওই চোরটি ধরার জন্য পাহারা দিতে লাগলেন। তো রাত্রে পাহারা দেয় সবাই মিলে 5-6 জন। এইভাবে পাহারা দিতে দিতে 8-10 দিন 15 দিন হয়ে গেল, কিন্তু কোনো চোরও আসে না, আবার পেয়ারাও থাকে না। তো একদিন 5-6 জন মিলে ওখানে বসে বসে পাহারা দিচ্ছে, কথাবার্তা বলছে। তো একজন হঠাৎ করে দেখতে পেল যে 2 জন মূর্তির মতো আকৃতি মাটি থেকে বেশ কিছুটা উপর দিয়ে ওই পেয়ারা বাগানের ভিতরে প্রবেশ করছে। তো তাদের গায়ে চাঁদের আলোর যে রিফ্লেকশন ওটা দেখতে পাচ্ছে। তো সেই লোক চিৎকার করে বলল, ওই যে চোর চোর। তো বাকিরা সেই দিকে তাকালো, তাকিয়ে দেখলো যে কিছু একটা গেল, কিন্তু কি গেল সেটা ভালো করে বুঝতে পারলো না। তারা ওখান থেকে লাইট মেরে ওই জিনিসটার দিকে গেল, যে সেখানে আর কিছু পেল না, নিরাশে ফিরে আসলো। বেশ একটু ভয় ভয়ও লাগলো। তারপর একটা সময় সকাল হলো, সকালবেলা যে জিনিসটা দেখলো সেটা আরোই অদ্ভুত। দেখলো পেয়ারা আছে, কিন্তু প্রত্যেক পেয়ারাতে একটু কামড় বসানো। তো এই জিনিসটা দেখার পরে একটু ভয় পেল। তারপরে ওরা ওখানে আর থাকলো না। তো ওখান থেকে যেয়ে সে যে চাষি, যার জমি, সে গ্রামের বেশ যারা জ্ঞানী গুণী আছে তাদের কাছে এই বিষয়টি বললেন। বলবার পরে খুব একটা উপকার হলো না, কোনো সমাধান মিলল না। তারপরে একটা তান্ত্রিক বাবা আছে, সেই গ্রামে তিনি গেলেন। যাওয়ার পরে তান্ত্রিক বাবাকে সবকিছু বলার পরে তান্ত্রিক বাবা ওই জায়গাতে এসে পরিদর্শন করে বলল যে এখানে তো অনেক সমস্যা আছে, তো এই সমস্যা ঠিক করা যাবে, কিন্তু কিছু জিনিস আমাকে এনে দিতে হবে এবং সেটা তোকে এনে দিতে হবে, সেই চাষিকে বললেন। তো সে চাষি তার শর্তে রাজি হলো। রাজি হবার পরে সে শর্ত দিয়েছিল যে ওই শ্মশান থেকে একটু ছাই এবং আরো বেশ কিছু জিনিস, এইসব দ্রব্য এনে দিতে হবে, দিলে সে এইটার সমাধান মিলতে পারবে। তো গেল, একদিন সে শ্মশানে গেল। যাবার পরে শ্মশান থেকে সেই জিনিসগুলো সংগ্রহ করলো, করে সে উঠে আসছে। এই সময় হঠাৎ করে 2টো মানুষ তার সামনে। তো এই 2টো মানুষ বসে আছে চুপচাপ একটি লাশকে সামনে রেখে। তো তাদের দিকে লাইট মারলো, কিন্তু শর্ত দেওয়া ছিল যে কারোর সাথে কোনো কথা না বলতে। তো লাইট মারলো ঠিকই, কিন্তু কোনো কথা বললো না। তো এইবার চলে আসলো বাড়িতে, এসে সেই তান্ত্রিককে সেই জিনিসগুলো দিল। দেবার পরে সে তান্ত্রিক সেই জিনিসগুলোকে একটি মণ্ডে তৈরি করে এই মণ্ডটি তাদের ওই বাগানে পুঁতে রেখে দিতে বললেন। তো সেই চাষি ভাই সে তার ওই বাগানে সেই মণ্ড পুঁতে দিল, দিয়ে সে বাড়িতে এসে একটু রেস্ট করলো। সন্ধ্যাবেলায় চিন্তা করলো যে যাই আমার বাগান থেকে একটু ঘুরিয়ে আসি, দেখি কি অবস্থা। তো সন্ধ্যার সময় সে চাষি তার বাগানে যে দরজা খুলতেই যা দেখলো, তাতে আর কোনো সন্দেহ থাকলো না যে এবার হয়তো আর তার রক্ষা নেই। সে দেখলো 2 জন ব্যক্তি, সেই তারাই যাদেরকে সে শ্মশানে দেখেছিল, তার দিকে প্রচন্ড গতিতে ছুটে আসছে। কিছু ভাবার আগেই তার সামনে এসে বলল, তুই আমাদের থাকার জায়গা নষ্ট করেছিস কেন? এই কথাটি শোনার পরে প্রচন্ড ভয়ে সে তার বাগান থেকে দৌড়ে বাজারের দিকে চলে গেল। বাজারে যে একটি দোকানের সামনে সে পড়ে গেল। তারপরে তারা ওখানে যারা ছিল সবাই মিলে ধরে তাকে পানি টানি দিয়ে ক্যান ভিজিয়ে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে সবকিছু শুনলো, শোনার পরে বেশ সে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হবার পরে সে আর কোনো রকমই সুস্থ হচ্ছিল না। অনেক ডাক্তার, কবিরাজ বা যা যা আছে গ্রামে সবকিছুই দেখানো হলো তাকে। তো কোনোভাবেই আর কোনো তার আর সুস্থতা আর কোনো রকমই সম্ভব নয়। তো তারপরে এক সময় সেই তান্ত্রিক বাবার কাছে নিয়ে যাওয়া হলো। তান্ত্রিক বাবা বললেন যে আসলে এটা তো বেশ সমস্যা, এখানে পেয়ারা বাগান করা যাবে না। তো ওই পেয়ারা বাগানটি কেটে ফেলার নির্দেশ দেওয়া হলো এবং ওই যে পিণ্ডমণ্ডগুলো পোতা হয়েছিল ওগুলো সেই চাষিকে দিয়ে আবার শ্মশানে রেখে আসা হলো। তারপরে মোটামুটি সেই চাষি ব্যক্তি সে আস্তে আস্তে সুস্থ হয়ে গেল, তার জ্বরটা সেরে গেল, এখন সে সুস্থ আছে। তবে সেই পেয়ারা বাগানটা এখন একদম খা খা করছে। মোটামুটি যারা এই সাবদারপুর এলাকাবাসী আশপাশে যারা শুনছেন তারা বুঝতে পারছেন যে আমি কোন জায়গার কথা বলছি। তো ট্রেনে যেতে গেলেও দেখা যায় পেয়ারা বাগানটা একদম ফাঁকা পড়ে আছে। তো মোটামুটি এটাই ঘটনা। অনেকে ওখানে ওই জমিকে ভুতুড়ে জমি বলছে, যারা আশপাশে আছে তারা ওখানে খেলাধুলাও করতে যায় না, ওটাও হয়ে পড়ে আছে। তো এর সঠিক কারণ এখনো জানা যায়নি কি কারণে এটা হচ্ছে, তবে এটাই ছিল ঘটনা।
ঘটনাটি শোনার জন্য ভূত এফএমের সকল শ্রোতাদের ধন্যবাদ। ধন্যবাদ ভূত এফএম। ভাই, আমার নাম আলী হাসান রুবেল। আমার বাড়ি কিশোরগঞ্জ জেলার গচিহাটা গ্রামে, আর বর্তমানে আমি ইরাকের কুর্দিস্তানে থাকি। যাই হোক, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, জানি না এটা বিশ্বাস করবেন কিনা, কিন্তু এটা একটা বাস্তব ঘটনা। যাই হোক, আমি আমার ঘটনায় যাই। ঘটনাটা ছিল আপনার 2004 সালের বন্যা চলাকালীন সময়ে, আর ঘটনাটা ঘটে আপনার কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায়। তো নিকলি উপজেলায় এমন কিছু গ্রাম ছিল যে গ্রামগুলোতে আপনার বন্যা চলাকালীন সময়ে কেউ যদি মারা যেত তো লাশগুলা দাফন করার মতো ব্যবস্থা ছিল না। তো এই সময় কেউ যদি মারা যেত তাহলে নৌকায় ভাসিয়ে দেওয়া হতো, আর পাশের এই লাশের পাশে একটা কাগজে লিখে দেওয়া হতো যাতে লাশটাকে কাফনের ব্যবস্থা করা হয়। তো একদিন এমনই একটা লাশ আসে আপনার মহরকুনা নামের একটা গ্রামে। তো ওই গ্রামের সবাই লাশটাকে নৌকা থেকে তুলে এনে দেখে যে কাগজে এরকম লেখা যাতে লাশটাকে জানাজা পরে দাফন করানো হয়। সবাই লাশটাকে জানাজা পরে গোসল টোসল করে জানাজা পরে তারপর লাশটাকে দাফন করে। দাফন করানোর পর যে কবরে দাফন করা হয় ওই কবরে আপনার একজন লোক পাহারার দায়িত্বে থাকতো। উনি লাশ গোসল করাতো আর কবরস্থান পাহারার দায়িত্বে থাকতো। আর ওনার থাকার ঘরটা ছিল আপনার কবরস্থানের পাশেই, এক সাইডে ছিল। তো উনি যেদিন লাশটাকে আপনার দাফন করে ওই দিন রাত আনুমানিক 12টা বা 1টার দিকে উনি দেখতে পায় যে নতুন যে কবরটার মধ্যে লাশটাকে দাফন করা হয়েছে ওই কবরের পাশে সাদা কাফনে মোড়ানো একটা কিছু পড়ে আছে। প্রায় তখন রাত 1টার মতো বাজে। উনি কি করে লাইট দিয়ে দেখে, দূর থেকে দেখে কবরস্থানের ভিতরে গিয়ে দেখতে যায় যে জিনিসটা কি। তো উনি কবরস্থানের পাশে গিয়ে দেখে যে আজকে যেই সন্ধ্যাবেলা যে লাশটাকে দাফন করা হয়েছে সেম লাশটা কবরস্থানের এক সাইডে পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আপনার কবরস্থানের কোনো মাটি খোঁড়া হয়নি। যদি কেউ লাশটাকে চুরি করে বা লাশটা আপনার কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তো কবরস্থানের আপনার কবরের যেই উপরের মাটিগুলা ওইগুলা সরানো থাকবে, কিন্তু এমন কিছুই ছিল না। এটা দেখে উনি অনেক আশ্চর্য হয়। হওয়ার পর আপনার পাশে যে মসজিদ ছিল এই মসজিদে যায়, মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনে। ইমাম সাহেব, এলাকার মানুষ আসে, সবাই এসে দেখে এই ঘটনা দেখার পর আপনার সবাই তো অনেক আশ্চর্য হয়ে যায়। ইমাম সাহেব বলে ঠিক আছে কবরটা খোঁড়ো। তারপর উনি কবরটা আবার খোঁড়ার পর দেখে যে কবরের ভিতরে কোনো লাশ নেই। তারপর ইমাম সাহেব বলে আচ্ছা ঠিক আছে, লাশটাকে আবার এই কবরের দিয়ে মাটি দাও। তো আবার কবর দেওয়া হয় লাশটাকে। দেওয়ার পর আপনার ওই দিন সবাই চলে যায়, এই দিন আর কোনো কিছু হয় না। পরের দিন রাতে এই যে লোকটা কবরস্থান পাহারা দায়িত্বে থাকতো উনি আপনার স্বপ্নে দেখতে পায় যে 2জন জুব্বা পরা লোক এসে কবরস্থান থেকে লাশটাকে উঠিয়ে মাটি এই কবরস্থানের এক সাইডে রেখে চলে যায়। তো উনি স্বপ্ন দেখে আর ওনাকে বলে যে এই লাশটাকে যেন এই কবরে দাফন না করা হয়, কারণ এখানে আগে থেকে একটা কবর ছিল। এই কবরটা ছিল আপনার একজন খুব পরহেজগার একজন মানুষের। আর যেই লাশটাকে এই কবরের উপরে মাটি কবর দেওয়া হয়েছে ওই লাশটা ছিল আপনার একটা আত্মহত্যা করা লাশ, যেটা কিনা এই এলাকার কেউ জানতো না। তো এই স্বপ্ন দেখার পর ওনার ঘুম ভেঙে যায় সাথে সাথে। তখন প্রায় শেষ রাতের দিকে ওনার ঘুম ভাঙার পর উনি গিয়ে আবার লাইট টিপ দিয়ে দেখে যে না, সেম অবস্থা, আগের মতোই অবস্থা, এক সাইডে লাশ পড়ে আছে। তারপর উনি কি করে যে ভয়ে আর কাছে যায় না। তো ফজরের আজান পড়ার পর আপনার উনি হুজুরের কাছে যায়, হুজুরে ডেকে আনে, এলাকার মানুষরা ডেকে আনার পর সবকিছু খুলে বলে যে আমি তো রাতে এরকম স্বপ্ন দেখছি আর স্বপ্নে আমার এরকম কথা বলছে। তো সবাই তো শুনে খুব আশ্চর্য হয়ে যায় আর সবাই বলে ঠিক আছে। হুজুরকে বলে হুজুর এটা কি করা যায়, আপনি একটা সলিউশন বের করে দেন। তারপর হুজুর বলে যে ঠিক আছে, এটা আবার নতুন কবর খুঁড়ে এটাকে দাফন করা হোক, কিন্তু এই কবরের উপরে যেন আর দাফন না করা হয়। তারপর হুজুরের কথা মতো আবার নতুন জায়গায় কবর খোঁড়া হয়, করে ওই দিন আবার নতুন করে এটাকে কবর দেওয়া হয়। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। তো এটাই ছিল আমার ঘটনা। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।